এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সিরিয়ার প্রতিরোধের প্রহসী প্রশংসা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। গাজা আরও 2 ইহুদিবাদী সেনা নিহত। গাজার রাফায় হামলা চালিয়ে ইসরায়েল বিলুপ্তির কাছাকাছি চলে এসেছে, তেহরানের জুমা নামাজের খতিব। ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলার কঠিন ও বেদনাদায়ক জবাব দেওয়ার অঙ্গীকার করল হুথি আনসারুল্লাহ। আদালত ঠিক করবেন বেনজিরকে কখন গ্রেপ্তার করা হবে। ওবায়দুল কাদের দুর্নীতিবাজদের তালিকা করার কথা বলল বিএনপি। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দপ্তরের মর্যাদাকে মাটিতে মিশিয়েছেন, খোলা চিঠিতে আক্রমণে মনমোহন সিং। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করতে তিনি তেহরানে এসেছেন। গতকাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেয়া সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এ অঞ্চলে সিরিয়ার রয়েছে বিশিষ্ট অবস্থান, এর আত্মপরিচিতির কারণে, এবং এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই ধরে রাখতে হবে। সিরিয়ার এই বিশেষ অবস্থান গড়ে উঠেছে মরহুম হাফেজ আল আসাদের শাসনামলে প্রতিরোধ ফ্রন্ট গঠন ও পাশ্চাত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাধ্যমে। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, পশ্চিমারা এ অঞ্চলে তাদের সহযোগীরা সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে উৎখাত করতে চেয়েছিল এবং দেশটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে এটিকে আঞ্চলিক সমীকরণ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এখন তারা একই কাজ করতে চায় অন্যান্য পদ্ধতি ব্যবহার করে। এসবের মধ্যে রয়েছে এমন সব প্রতিশ্রুতি দেয়া যা তারা কখনো পূরণ করবেন না। তিনি মার্কিন ও ইউরোপীয় চাপগুলোর মোকাবেলায় তেহরান দামেস্ক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। এ বৈঠকে প্রেসিডেন্ট আসাদ বলেছেন, ইরান ও সিরিয়ার সম্পর্ক কৌশলগত এবং তা এগিয়ে যাচ্ছে আপনার দিক নির্দেশনায়। আর এই দিক নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ছিলেন মরহুম প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান। আসাদ রাইসিকে বিনয়ী, বিজ্ঞ ও নীতিবান বলে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার এইসব বৈশিষ্ট্যকে ইরানের অবস্থান ও ইসলামী বিপ্লবের স্লোগানের সুস্পষ্ট প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তেহরানের জুমা নামাজের খতিব বলেছেন, গাজায়, বিশেষ করে গাজার রাফায় হামলা চালিয়ে ইসরায়েল বিলুপ্তির কাছাকাছি চলে এসেছে। আজ তেহরানের জুমা নামাজের খুতবায় মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট আলেম অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সাইদ মোহাম্মদ হাসান আবু তুরাবি ফার্দ। রাফা শহরের ফিলিস্তিনিদের অসাধারণ অসহায়ত্ব ও দৃঢ়তার কথা তুলে ধরে তিনি বলেছেন, ইসরায়েল তার ব্যাপক সমরাস্ত্র, মার্কিন অস্ত্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মদত সত্ত্বেও বিলুপ্তির প্রান্তসীমায় রয়েছে। আবু তুরাবি ফার্দ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েল, পাশ্চাত্য ও মার্কিন সরকারের হাত রক্তে রঞ্জিত। গাজার রাফায় নারী ও শিশুদের পুড়িয়ে মারা হয়েছে, আর এই বিষয়টি বিশ্ববাসী ও বিশ্ববিবেককে জাগিয়ে তুলেছে। ফলে হত্যাকাণ্ডের ফলে গাজার জনগণ অন্য কোথাও যাবে না এবং একমাত্র গাজাবাসী রক্তাক্ত বিজয়ের মাধ্যমে বিজয়ী হবে। তিনি মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির আসন্ন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলেছেন, তার আদর্শ ইরান ও মুসলিম বিশ্বে ব্যাপক পরিবর্তন এনেছে এবং জোরদার হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামী প্রতিরোধ আন্দোলন। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও 2 সেনা নিহত হয়েছে। গতকাল গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই 2 সেনা নিহত হয়। নিহত সেনাদের নাম সার্জেন্ট আদার
গ্যাব্রিয়েল ও সার্জেন্ট ইয়োহানাথান ইলিয়াস। তাদের বয়স 24 ও 20 বছর। এর মধ্যে আদার গ্যাব্রিয়েল রিজার্ভ সেনা হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিল। বর্বর ইহুদিবাদী বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় গ্যাব্রিয়েল নিহত হয়। অন্যদিকে দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে পরে মারা গেছে ইলিয়াস। ওই হামলায় একজন সেনা অফিসার মারাত্মকভাবে আহত হয়েছে। ইসরায়েলের এই দুই সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে মোট নিহত সেনার সংখ্যা দাঁড়ালো 294। তবে ইসরায়েলের এই হিসাবের বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আপত্তি জানিয়ে বলছে, ইসরায়েলি নিহত সেনার সংখ্যা প্রকৃতপক্ষে এর চেয়ে অনেক বেশি। মার্কিন ও ব্রিটিশ বাহিনী গতরাতে ইয়েমেনের ওপর যে হামলা চালিয়েছে তার বেদনাদায়ক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গতরাতে ব্রিটিশ ও মার্কিন বাহিনীর হামলায় অন্তত 14 জন ইয়েমেনি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হুতি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরোর সদস্য আলী আল কাউম লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের নিশ্চিত জবাব দিবে ইয়েমেনের যোদ্ধারা এবং মার্কিন ব্রিটিশ জোট সেই হামলা ঠেকাতে সক্ষম হবে না। তিনি বলেন, মার্কিন ও ব্রিটিশ অবশ্যই বুঝতে হবে যে ইয়েমেনের হামলা কতটা শক্তিশালী হবে। আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্র অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস আইজেনহাওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে, নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি জাহাজে আঘাত হানে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের মিসাইল ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি জানান, এই অভিযানে কিছু ডানাযুক্ত এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আল্লাহর শুকরিয়া, এসব ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে এবং সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, গতরাতে ব্রিটিশ ও মার্কিন বিমান বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হতাহত করে। এই হামলা সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে 31 মিটার ব্যান্ডে। জ্ঞান বহির্ভূত সম্পত্তি অর্জনে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বেনজির আহমেদ বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন। দুর্নীতি দমন কমিশন মামলা করার পর আদালত ঠিক করবেন কখন তাকে গ্রেফতার করবেন, জেলে পাঠাবে। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও বেনজির আহমেদের মতো যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদের তালিকা করার কথা জানিয়েছে বিএনপি বলছে, এমন বেনজির আজিজ সারা বাংলাদেশে অসংখ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, লিস্ট করলে তো প্রথমে বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি তারা। বিএনপি নেতাদের নাম আসবে আগে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ভারত প্রসঙ্গ। শেষ তথা সপ্তম দফায় ভোট গ্রহণ শনিবার, বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশ্যে বলা চিঠি লেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার অন্য অনেক রাজ্যের সঙ্গে পাঞ্জাবেও ভোট রয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেও মূলত পাঞ্জাবিদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছেন মনমোহন। সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, মোদীজির আগে
কোনো প্রধানমন্ত্রী জনসমক্ষে এত নিম্নমানের কথা বলেননি। যে কথার মধ্যে ঘৃণা ও বিভেদ ভরা, মোদিজি প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মনমোহন লিখেছেন, পাঞ্জাবে 750 জন চাষির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর মুখে সে প্রসঙ্গে কোনো কথা শোনা যায়নি, অথচ আন্দোলনকারীদের তিনি পরজীবী বলে কটাক্ষ করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দখল করার পর সামরিক পন্থায় জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেল আবিব এবং কায়রোর মধ্যে বর্তমানে সম্পর্ক একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বাফার জোন দখল করার পর মিশর বলেছে, যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পন্থায় জবাব দিতে মোটেও দ্বিধা করবে না। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে। ইসরায়েল বর্বর সামরিক বাহিনীর মুখপাত্র ডিনেল হ্যাগারি বলেছেন, ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করছে, এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, কিন্তু মিশর এর দাবি নাকচ করেছে। ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, গত মাসে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল তা মোকাবেলার জন্য দখলদার সরকার শত শত যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিক পন্থায় জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করব রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। আমেরিকার সিএনএন নিউজ চ্যানেল জানিয়েছে, ফিলিস্তিনিদের তাঁবুতে সাম্প্রতিক ইসরায়েলি ভয়াবহ হামলায় আমেরিকার তৈরি গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন। আমেরিকার সিএনএন নিউজ চ্যানেল এক প্রতিবেদনে স্বীকার করেছে যে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের হামলা সম্পর্কিত ভিডিও বিশ্লেষণ এবং অস্ত্র বিশেষজ্ঞদের সাক্ষাৎকার থেকে বোঝা যায় যে ফিলিস্তিনিদের তাঁবুতে সাম্প্রতিক মারাত্মক ইসরায়েলি হামলায় আমেরিকার তৈরি গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। সিএনএন জানিয়েছে, প্রাপ্ত একটি ভিডিওতে দেখা গেছে যে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার সময় তাঁবুর কিছু অংশে আগুন লেগে যায় এবং এরপর এই রাতেই বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে যে শিশুদের বের করার চেষ্টা করেছিল তাদের মৃতদেহ সহ অনেক পোড়া মৃতদেহ দেখা গেছে। যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই ধরনের অপরাধযজ্ঞ যেখানে আমেরিকার মদদ রয়েছে তা লুকানোর চেষ্টা করছে, কিন্তু তারপরও এটি আমেরিকার জন্য বড় কলঙ্ক হয়ে থাকবে। আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে এবং তাদের অস্ত্র নিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে, তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে এবং গৃহহীন মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে। রাফা আক্রমণে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের ফলে সাধারণ ফিলিস্তিনিরা যে অসহায় অবস্থায় পড়েছে তাকে ইসরায়েল যুদ্ধ জয় হিসেবে দেখছে, অথচ এটা কোনো বিজয় না, বরং কাপুরুষতা। আর এই পরিস্থিতি বাইডেন সরকারের জন্য আরেকটি কলঙ্ক। রাফাতে আমেরিকান অস্ত্র নিয়ে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলেও আমেরিকা নির্লজ্জভাবে দাবি করেছে যে ইসরায়েল এখনো রাফাতে বড় ধরনের অভিযান চালায়নি। মার্কিন কর্তৃপক্ষের এমন অমানবিক অবস্থানের অর্থ হল চলমান নৃশংস অপরাধে আমেরিকা চোখ বন্ধ করে ইসরায়েল নামক দানবকে ক্ষিপ্ত কুকুরের মতো রাফা ও গাজায় ছেড়ে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি চিকিৎসকদের দেয়া তথ্য অনুসারে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত
এবং 200 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনারা রাফার শরণার্থী শিবিরে ওই নৃশংস হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 13 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বহু দেশের সরকার ইসরায়েলের নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। ইসরায়েল শুধু যে কেবল যুদ্ধে বেসামরিক নাগরিকদের ক্ষতি না করা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে তাই নয়, একই সাথে তারা রাফা ও গাজা যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচারিক সংস্থাগুলোর প্রস্তাবও উপেক্ষা করেছে। সিএনএন এর মতে গত মঙ্গলবার হামাসের বিরুদ্ধে 7 মাসের যুদ্ধে প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে রাফার দিকে অগ্রসর হতে দেখা গেছে, যা কিনা ইসরায়েলের বড় ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আলামত। যাই হোক, জো বাইডেন প্রশাসন ইসরায়েলের ব্যাপারে তাদের নীতি পরিবর্তন করেনি এবং বিশ্বাস করে যে রাফা হামলা এখনো লাল রেখা অতিক্রম করেনি। আসলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইসরায়েলের ব্যাপারে জো বাইডেন প্রশাসনের জন্য এ ধরনের অবস্থান গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে তিনি ইহুদিবাদী ও ইহুদি লবিদের সমর্থন হারাতে চান না, আর এ কারণে তিনি গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছেন। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাফা শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরায়েলি হামলায় GBU-39 নামে পরিচিত একটি ছোট আমেরিকান বোমা দেখা গেছে, যা মার্কিনিরা লুকিয়ে রাখতে পারেনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।